সবাইকে আসসালাম। আসলে এখানে যারা সাংবাদিক যারা শহীদ হয়েছেন আর যারা আহত হয়েছেন তাদের মধ্যে পাওয়া হচ্ছে তারাও মারা যেতে পারতেন, কিন্তু তারা বেঁচে আছে। সবাই দায়িত্বে ছিলেন যে কিভাবে ফ্যাসিস্ট সরকারের হাসিনার খুনি বাহিনীর যে নিপীড়ন, সেই নিপীড়নকে ডকুমেন্ট করার চেষ্টা করেছেন, মানুষকে জানাতে চেষ্টা করেছেন। যেটা শফিকুল আলম ভাই বললেন, হাউসের মালিকানা হয়তো কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হাতে, যারা সরকারের সাথে আতাতে ছিলেন, কিন্তু হাউসে যারা সাংবাদিক ছিলেন তারা হয়তো নিজেদের বিবেক এবং নিজেদের সৎ সাহসের কারণে জনগণকে জানিয়েছেন আসলে কি হচ্ছে। এবং কারফিউর সময়ে যে সাংবাদিকতা, বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতা, আপনারা জানেন খুবই একপাক্ষিক এবং মনে হয়েছিল যেন একটা রিলস বারবার দেখানো হচ্ছে, যে বিটিভি ওখানে পড়ে গেছে সব, এবং সব ধ্বংসযোগ্য, আগুন, সন্ত্রাস, আরো যা যা কথা হাসিনা বলতো ওই কথাগুলো বলতেছিল, এবং ওইটাই টিভিতে দেখা যাচ্ছিল। কিছু পত্রিকা খুব ভালো ভূমিকা রাখছে, প্রতিদিনই সাহসের সাথে বলার চেষ্টা করছে যে কি করছে। এটা হচ্ছে কারফিউর দিনগুলোতে, যখন ইন্টারনেট ছিল না তখনকার দিনগুলোতে। এরপরে তো আমরা যখন ইন্টারনেট ফেরত আসলো, তখন আবার এই যে যারা মাঠে কাজ করছেন, এই যে মোবাইল জার্নালিস্টদের নাম অনেকে বলে নাই। ফটো জার্নালিস্টরা তো একটা সম্মানজনক পেশা, এবং তারা তো একটা বাংলাদেশের ফটো জার্নালিস্টদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। ওই হিসেবে যদি তাদের ওই সংস্থান নাই, কিন্তু তারপর একটা সম্মান আছে সোসাইটিতে। কিন্তু এবারের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মোজো, যাদেরকে বলে মোবাইল জার্নালিস্ট যাদেরকে বলে, বা যারা হাতে একটা মোবাইল আছে, জাস্ট তারা হয়তো আন্দোলনের সাথেও ছিলেন জার্নালিস্ট হিসেবে, যে ভূমিকা রেকর্ড করা, কোনো ভিডিও করা। এবং আমরা যে ভিডিওগুলো পাই, অনেক মানুষ যারা আন্দোলন করছেন তারা তো এটা নিচ্ছেন ভিডিও, সাথে সাথে মোবাইল জার্নালিজম যারা করছেন তারাও এটা চেষ্টা করছেন। ফটো জার্নালিস্টরা তো আমাদের যে সবচেয়ে আইকনিক ছবিগুলো, বা যে ছবিগুলো, যেটা বললেন একজন ফটো জার্নালিস্ট, যে ছবিগুলো আসলে দেখলেই একটা অনেকগুলো গল্প বেশি ওঠে, অনেক স্মৃতি এবং অনেক বেদনা বেশি ওঠে, সেই ছবিগুলো কিন্তু তারা তুলছেন মাঠে থেকে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাইতে চাই যারা বেঁচে আছেন, তাদের জন্য গণতান্ত্রিক যে লড়াই শুরু হয়েছে। আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থান এটা মাত্র শুরু, একটা নতুন বাংলাদেশের শুরু। এই কিন্তু নতুন বাংলাদেশ 1 বছরেই বা 2 বছর, কয়েক বছরে সম্ভব না, বরং এটা যদি অব্যাহত লড়াই থাকে তাহলে সম্ভব। এখন অনেকে বলতে পারবেন যে আপনারা অজুহাত দিচ্ছেন, আপনারা নিজেদের দায় জনগণের উপর বা অন্যদের উপর দিতে চাচ্ছেন। এটা বলা যায়, এটা ইমোশন এবং এটা আপনাদের আকাঙ্ক্ষার দিক থেকে সত্য, কিন্তু আসলে যে কোনো রাষ্ট্রেই এই গণতান্ত্রিক রূপান্তর একটা দীর্ঘ সময়ের লড়াই, এবং সমাজে এই যে একটা কনসেনসাস গ্রো করছে গণতান্ত্রিক ভাবে, এবং মানুষের লড়াইয়ের, অধিকারের লড়াইয়ের জন্য, মানুষের জীবন জীবিকা এবং মর্যাদার লড়াইয়ের জন্য, সেটা যদি ঐক্যবদ্ধভাবে, সংগঠিতভাবে যদি চলমান থাকে, তাহলে বাংলাদেশে একটা পরিবর্তন আসবে। পরিবর্তন সম্ভব। পরিবর্তনকে সম্ভব করার দায়িত্ব হচ্ছে যে নিরন্তর প্রচেষ্টা। দুনিয়াতে কোনো রাষ্ট্রই আসলে 10 বছর, 20 বছর, 50 বছরে পরিবর্তিত হয়নি। বাংলাদেশ খুবই একটা কি বলা যায় 54 বছরের রাষ্ট্র, যদি পাকিস্তান ধরি, যেটা আমাদের আসলে নিপীড়ক রাষ্ট্র ছিল, কিন্তু সেটা ধরলেও মাত্র 17 বছরের রাষ্ট্র। তো আমরা আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড় করাইতে পারিনি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিডিয়া অন্যতম, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা হয়তো প্রতিষ্ঠানগুলো গ্রো করাইতে পারছে, বিকজ অফ দ্য এটা হচ্ছে তাদের
পূর্বেকার 100 বছরে কলোনাইজার যারা ছিল তাদের সাথে তাদের সম্পর্কের কারণে। কিন্তু এছাড়া অনেকগুলো রাষ্ট্রই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করতে ব্যর্থ হচ্ছে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের, যেটা আমরা গ্লোবাল সাউথ বলি এখন। তো বাংলাদেশের মূল লড়াইটা আমরা যেটা বলি, এবং যেটা গত 3রা আগস্ট শহীদ মিনার থেকে বলা হয়েছে আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠ, সেটা হচ্ছে যেটা বলা ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই ফ্যাসিবাদী ব্যবস্থার অংশ হিসেবে আমরা বলি যে এটা হচ্ছে ক্ষমতার যে কেন্দ্র, আমরা বলি আমাদের রাষ্ট্রের ফোর্থ পিলার অথবা গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে যে সংবাদ মাধ্যম, এবং এটা দিয়ে আমরা হচ্ছে যে জনগণের কাছে পৌঁছায়, জনগণের গণতান্ত্রিক অধিকারের পক্ষে বলি, লড়াই করি। কিন্তু বাংলাদেশে না, শুধু দুনিয়ার সব জায়গাতেই সংবাদ মাধ্যম অলিগার্কদের যখন দখলে চলে যায়, যখন আসলে পুঁজি যাদের কাছে আছে, যারা রাজনীতি করে, যারা প্রশাসন চালায়, তারা যখন সংবাদ মাধ্যমকে ডিকটেট করে, তখন আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাও থাকে না এবং সংবাদ মাধ্যমের নৈতিকতা এবং দায়িত্বশীলতাও থাকে না। তো যেটা এতক্ষণে আলোচনা হয়েছে সেটাতে স্পষ্ট যে আসলে এবারে যে সংবাদ কর্মীদের এবং সাংবাদিকদের, সেটা ফটো জার্নালিস্ট বলে অনলাইনে যারা কাজ করেছেন, মোবাইল জার্নালিজম করছেন, একবারে যেটা প্রথাগত যে সাংবাদিকতা করছেন, সবাই মিলে যেটা করছেন, এটা আসলে যতটা না হাউসের সিদ্ধান্ত ছিল, কয়েকটা হাউস খুব ভালো ভূমিকা রাখছে, তা আপনারা সবাই জানেন। যমুনা রাখছে, চ্যানেল 24 একটা সময় রাখছে, 3টা টেলিভিশন চ্যানেলকে কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ করা হয়েছিল। তো অনেকেই চেষ্টা করেছেন ভিতর থেকে যে আসলে একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য। হাউসের মালিকানা অধিকাংশই যেহেতু গত 15 বছর নির্ধারিত হয়েছে, ফলে এক ধরনের পক্ষপাত ছিল, এক ধরনের অন্ধ আনুগত্যও ছিল। কিন্তু এই পুরা কৃতিত্বটা আসলে হাউসগুলোর চেয়ে ব্যক্তি সাংবাদিকদের এবং যারা এই নৈতিকতা এবং সৎসাহসের সাথে কাজ করেছেন তাদের, বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ এই কাজটা করার জন্য। কিন্তু আমাদের এই সুযোগ আবার হবে না যে ব্যক্তিগত নৈতিকতা এবং সাহস দিয়ে আসলে আমরা দেশকে বদলাবো বা দেশের একটা পরিবর্তন আনবো। বারবার মানুষ জীবন দিতে পারে না, এবং আমরা চাইও না যে এইভাবেই যে আজকে শহীদ পরিবার বসে আছেন, আবার 20 বছর পর শহীদের। কালকে আমি এক জায়গায় বলতেছিলাম যে প্রত্যেক 20 বছর পর রক্ত দেওয়ার কোনো মানে হয় না, যদি না একটা সত্যিকার রূপান্তরের দিকে আমরা এগোতে পারি, এবং লড়াইটা ছেড়ে না দিয়ে আবার 20 বছর পরে লড়াই হবে সেজন্য অপেক্ষা না থেকে কিভাবে নিরন্তর এই প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি সে চেষ্টা করা। ফলত আমার আহ্বান থাকবে, এবং আমরা চেষ্টা করছি মন্ত্রণালয় থেকে। শহীদ প্রিয় মা উনি আমাদেরকে প্রশ্ন করেছেন আমরা কি কাজ করছি, তো এটার জবাব আসলে এখানে ওইভাবে স্পষ্ট করে বলার কিছু নেই। কিন্তু আমরা যে যা যা কাজ করছি এগুলো মিডিয়াতে আছে, হয়তো ওইভাবে অত বেশি করে আসে না, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা সংস্কার কমিশনের 12টি সংস্কার প্রস্তাবনা আমরা কাজ করছি, আগস্ট মাসের মধ্যেই সংস্কারগুলো সাধিত হবে। এর বাইরে সাংবাদিকদের সুরক্ষার আইন, যেটা আমরা অনেকবার বলছি, অনেক প্রোগ্রাম বলছি, আপনারা বলতে পারেন এখনো করতে পারেননি, কিন্তু একটা আইন করার জন্য একটা প্রক্রিয়া যে অনুসরণ করতে হয়, লেজিসলেটিভে পাঠাতে হয়, তারপর সেখান থেকে ক্যাবিনেটে যেতে হয়, এবং ওইখানে আসলে সাংবাদিকতার পরিধি নিয়ে একটা তর্ক আছে। সব মিলিয়ে আমরা মনে করি যে স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করে এটা সম্ভব হবে। একটা খুবই গুরুত্বপূর্ণ দাবি আছে সাংবাদিকদের দিক থেকে, সেটা হচ্ছে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা। আমরা চেষ্টা করছি, এটা হচ্ছে ইন্টার মিনিস্ট্রিয়াল, শ্রম মন্ত্রণালয় যেহেতু এটা ডিল করে, মূলত আমরা চেষ্টা করছি যে শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা বলে, বা আরও কয়েকটা মিনিস্ট্রি জড়িত, তাদের সাথে কথা বলে আমরা এটা 9th ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজটা আমাদের সময়ে শেষ করে দিয়ে যাওয়া। এটা গত 6 বছর ধরে ঝুলে আছে, তো এটা আমরা চেষ্টা করছি। এর বাইরে সাংবাদিকদের প্রশিক্ষণ থেকে শুরু করে আমরা অলরেডি শুরু করেছি পিআইবি। আমরা চেষ্টা করছি আহত যারা সাংবাদিক ছিলেন, এবং এর মধ্যে যারা আগেই সাংবাদিক ছিলেন তাদের তো একটা বিষয় আছে, তাদেরকে একটা প্রশিক্ষণ অলরেডি শেষ হয়েছে। কিন্তু যারা আহত হয়েছেন কিন্তু সাংবাদিকতায় আগ্রহ আছে, তাদেরকে সাংবাদিকতা প্রশিক্ষণের আমরা চেষ্টা করছি। তো যে কথা বলা হলো যে আহত বা সাংবাদিকদের একটা যদি সংগঠন হয়, সেটা সংগঠন আপনাদের সিদ্ধান্ত,
কিন্তু যারা এই জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে এবং যারা ব্যক্তিগত নৈতিকতা ও সৎসাহসের ভিত্তিতে লড়াইটা চালিয়েছেন এবং জনগণকে জানিয়েছেন আসলে কি করছে, তাদেরকে বলতে পারি যে আপনারা এই প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করুন এবং আমি মনে করি যে আপনাদের এই ক্যাপাসিটি বিল্ডিং এর কাজটা আমরা যতদিন আছি আমরা আরো চেষ্টা নিব যে আরো কিভাবে আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করা যায়, আরো কোন কোন প্রতিষ্ঠানের সাথে সংযোগ করে আপনাদেরকে আরো ভালো ট্রেনিং দেওয়া যায়, প্রশিক্ষণ দেওয়া যায়, সেই চেষ্টা আমরা করব। আর আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে সাংবাদিকদের যে বিষয়টা বাংলাদেশে এখন হয়েছে, যেটা কালকে বললো একটা পত্রিকায় সাংবাদিকদেরকে বের করে দেওয়ার বিষয় এবং পরবর্তীতে রাজনীতি সাংবাদিকদের, আমরা মনে করি যে এটা সাংবাদিকদের এই যে চাকরিচ্যুত করার বিষয়টা, এইটা আসলে কিভাবে সমাধান করা যায়, এটার জন্য আমরা চিন্তা করছি যে কোনো সময় হুট করে সাংবাদিকদের চাকরিচ্যুত করে দেওয়া, এবং এটার কোনো আসলে সেফটি বা ফ্রেমওয়ার্ক কিন্তু নাই বাংলাদেশে। যখন ইচ্ছা আপনি একজন সাংবাদিককে আপনি আপনার হাউসে আনতে পারেন, যখন ইচ্ছা তাকে বের করে দিতে পারেন, এবং তার আসলে কোনো রকম নিরাপত্তা নেই। এবং আমরা একটা কথা বলি আমাদের অভিজ্ঞতা থেকে, গত 1 বছরের নাহিদ ছিল, এরপর আমি যখন দায়িত্বে আসছি, সেটা হচ্ছে যে সাংবাদিকদের যদি একটা সম্মানজনক জীবন দেওয়া যায়, তাহলে সাংবাদিকরা দালালি ছেড়ে দেওয়াটার জন্য তাদের কাছে একটা অপশন থাকে। কিন্তু যদি আপনি অপশনে না দেন, তাহলে আসলে দালালি শব্দটা খারাপ শোনায়, মানে এক ধরনের কোনো একটা পক্ষ অবলম্বন করা, এটা আসলে তার জন্য খুবই স্বাভাবিক। কারণ একটা বাংলাদেশের মানুষের যে লাইফ স্ট্যান্ডার্ড, ওই অনুযায়ী সাংবাদিকদের বেতনের কোনো উঠানামা নাই, ওই স্থির বসে আছে এক জায়গায়। এবং বড় বড় হাউসগুলো নেওয়া হয় বেসিক্যালি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এবং গত 16 বছরে অনেক হাউস নেওয়া হয়েছে, অনেক অনলাইন পত্রিকা নেওয়া হয়েছে, যার সাংবাদিক পরিচয় কার্ড একটা ধরিয়ে দিচ্ছে, এবং ওইটা নিয়ে হয়তো অনেকে অনেক কাজ করছে, অনৈতিক কাজ করছে। কিন্তু অনেকে আসলে সাংবাদিকতাটাই করতে চায় এবং ওই সম্মানটাই পেতে চায়, যেটা আসলে আমাদের ভেটেরান যারা জার্নালিস্ট ছিলেন গত 30-50 বছরে, তারা যেটা পান। এখন অনেক ভেটেরান জার্নালিস্ট আছেন বাংলাদেশে। তো এই যে সম্মানের জায়গাটা, এই যে একটা ডেডিকেশনের জায়গাটা, এবং এই আপনার এই যে নিজেকে একটা পরিশীলিত জায়গায় নেওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা যারা করেন তাদের জন্য আসলে সুযোগ অবারিত করার আমরা চেষ্টা করছি। সেই সুযোগের জন্য আমরা চেষ্টা করছি যেটা যে আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড, এটা। থার্ড একটা রক্ষা কবচের আমরা চেষ্টা করছি যে অনলাইন মানে যদি আমরা এটা আলোচনা করছি, যদি সাংবাদিকদেরকে বেতন না দেওয়া হয় এবং সাংবাদিকদের যদি সংক্ষুব্ধ থাকেন, এটা যেমন হয় যে আমি অনেক সাংবাদিকদের চিনি যারা ক্যাম্পাসে আমাদের সাথে দায়িত্ব পালন করে, আমাদের সাথে রাজনীতিতে অনেক কিছুতে ছিলেন। তো তারা যেটা করেছেন যে তারা দেখা যাচ্ছে যে 4 মাস 6 মাস, এবং এক পলাতক সাংবাদিক আছে, তার হাউসে প্রায় 6 মাস 7 মাস বেতন দেওয়া হতো না, এবং এরা আপনার মোটামুটি নাম বুঝবেন যে কার নাম বলতেছি। তো এরকম ছিল আর কি আসলে। তো সাংবাদিকদের যে বেতন দেওয়া হয় না, এবং এই সময়টা আসলে এইটার নিয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। আর আরেকটা বিষয় যেটা হয়েছে যে আসলে বাংলাদেশের সাংবাদিকতা বা মিডিয়া সিনকে আপনি যদি গণতান্ত্রিক করতে চান, তাহলে আসলে এখানে আপনাকে অলিগার্কদের হাত থেকে সাংবাদিকতাকে বের করতে হবে। তো একটা প্রস্তাবনা আমাদের সংস্কার কমিশন করেছে যে সাংবাদিকদেরকে মালিকানার ভাগ দেওয়া, বা এক ধরনের যে সাংবাদিক একটা হাউসের মালিকানা দেখা যাচ্ছে একটা কোম্পানির কাছে বা একটা গ্রুপ অফ কোম্পানিজের কাছে, কিন্তু যদি ওখানে সাংবাদিকদের মালিকানা দেওয়া হয়, তাহলে যেটা হয় যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, এক ধরনের নিরপেক্ষতা তৈরি হয়, এবং এক ধরনের সাংবাদিকরা একটা এম্পাওয়ার্ড ফিল করে। তো ওটা আমরা পর্যালোচনা করছি, এটাকে আসলে মালিকানার, এটাও বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, মালিকানা অংশ বা যারা কর্মরত সাংবাদিক আছে তাদের জন্য কোনোভাবে মালিকানা বা অন্য কোনো সুবিধা রাখা যায়। তো এই চেষ্টাগুলো আমাদের দিক থেকে আছে। আর টিভি এবং অনলাইন এই জিনিসগুলোতে কি প্রচার করা হয় না করা হয়, এবং কিভাবে এগুলোর জন্য একটা ফ্রেমওয়ার্ক করা যায়, সেই জন্য আমরা সম্প্রচার নীতিমালার কথা ভাবছি।
অনলাইন এবং ওটিটির ক্ষেত্রে একটা নীতিমালা প্রণয়নের আমাদের উদ্যোগ আছে। এটা আইসিটি ডিভিশনের সাথে কথা বলে আমরা তৈরি করছি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এবং আইসিটি ডিভিশন। তো আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে আগামী কয়েক মাসে আমরা এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো আমরা বাস্তবায়ন করে যেতে পারবো আশা করি। এবং আমি এখানে বলতে চাই যে এখানে বাংলাদেশে সাংবাদিকতার জায়গাটা অনেক বেশি রাজনীতি এবং ব্যবসায়িক স্বার্থ দ্বারা পুষ্ট। আমি আশা প্রকাশ করব যে আপনারা মানুষকে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য সাংবাদিকতা করবেন। রাজনৈতিক সবারই অ্যাফিলিয়েশন থাকবে, কিন্তু এই যে ইউনিয়ন বা ফেডারেশন থেকে শুরু করে যেই প্রতিষ্ঠানগুলো আছে, আমরা এই সরকারের আমলেও আমি নাম না উল্লেখ করে বলতে চাই, প্রমাণ পেয়েছি যে আসলে এটা যতটা না সাংবাদিকদের জন্য সুরক্ষা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষা, তার চেয়েও বেশি হয়ে যায় ব্যবসায়িক গ্রুপ অথবা রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা। তো এই জায়গা থেকে বের হওয়াটা আসলে একটা দীর্ঘ কালচারাল লড়াই, পলিটিক্যাল কালচারাল লড়াই। এটা আসলে রাজনৈতিক দলগুলো যদি না চায়, অন্য সবগুলো পক্ষ যদি না চায়, এই কালচার তো চেঞ্জ হবে না। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলেও লাভ নেই, কিন্তু এতটুকু বলা যায় যে আপনারা যদি এই জায়গাটাতে যদি নিরপেক্ষতা এবং আপনাদের সততা ধরে রাখতে পারেন, আশা করি সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যম, মিডিয়া এসব নিয়ে মানুষের যেই বিস্ফোরণমূল দ্বারা সংবাদ মাধ্যম নিয়ে এই অভ্যুত্থানের সময়ে যে মানুষের যে একটা হতাশা তৈরি হয়েছে, যেই ধরনের এক ধরনের ঘৃণাও অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে অনেকগুলো হাউজের প্রতি, এবং অনেক হাউজের প্রতি ঘৃণা তৈরি হওয়ার পরে খুবই আমরা দেখলাম, আমরা মন্ত্রণালয় থেকে কাউকে এখনো কল দিই না। এবারে গত 1 বছরে কাউকে কলও দেওয়া হয়নি, বাধ্য করা হয়নি কিছু করার জন্য, এবং করা হবেও না। কিন্তু বিবেক এবং নৈতিকতা বলতে একটা জিনিস আছে। গত 16 বছরে যারা নির্লজ্জভাবে ফ্যাসিবাদের দালালি করেছে, সংবাদ মাধ্যম হিসেবে, হাউস হিসেবে অথবা ব্যক্তি সম্পাদক হিসেবে, আমরা কাউকে দেখি নাই জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে, কাউকে দেখি নাই যে একটা রিগ্রেট করতে, কাউকে দেখি নাই আমরা যে একটা রিকনসাইলের চেষ্টা করতে জনগণের সাথে। সংবাদ মাধ্যম, আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে সংবাদ মাধ্যম আসলে সরকারের চেয়ে বেশি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সরকার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিবে, সরকার রক্ষণাবেক্ষণ করবে, দেখভাল করবে, বা একটা নীতি এবং আইন প্রণয়ন করবে। কিন্তু সংবাদ মাধ্যমের আসলে যেরকম রাজনৈতিক নেতারা জনগণের কাছে দেয়, আমরা এটা বারবার বলছি, গত 3 মাস ধরে আমি বলে আসতেছি, সংবাদ মাধ্যম যদি স্বাধীনতা চায়, স্বাধীনতার সাথে সাথে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক ব্যবস্থাতে যেতে হবে। এটা গেলে রাস্তার যে সংকট আছে এটা ফেরত আসবে। এবং এটার প্রথম ধাপ হচ্ছে যারা গত 16 বছরে ফেসিবাদের দালালি করেছেন, যারা অনৈতিকতা এবং দুর্নীতির সাথে ছিলেন, তারা যদি নিজেদের কে স্পষ্ট করেন জনগণের সামনে, এবং হাউসের যেই এক ধরনের পক্ষপাত এবং এক ধরনের বিভিন্ন দেশি বিদেশি স্বার্থের সাথে সংশ্লিষ্টতা, এটা থেকে বেরিয়ে আসে। এবং আমরা এটা দেখছি গত 6 মাসে অনেকগুলো হাউস, একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রচেষ্টা, সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। জনগণ পর্যবেক্ষণ করছে যে আসলে কোন কোন সংবাদ মাধ্যম জনগণের সাথে সততার সাথে কাজ করছে, জনগণের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, রাষ্ট্রের জন্য কাজ করছে এবং গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করছে। তো আমি আর কথা না বাড়াই, শহীদ পরিবার কে ধন্যবাদ জানাই যে তারা আজকে এসেছেন। আহত যারা সাংবাদিক, আপনাদের আসলে একটি কথা না বললেই নয়, আসলে এখানে লিস্ট ধরে ধরে সাংবাদিক যারা আহত হয়েছেন তারা আসলে এসে সম্মাননা নেবেন। এই প্রক্রিয়া নিয়ে আমি একটু সন্দিগ্ধ ছিলাম যে এটা আসলে সঠিক প্রক্রিয়া কিনা, কারণ যারা আসলে লড়াইটা করেছেন তারা তো কোনো সম্মাননার জন্য করেন নাই, অথবা তারা কয়েক হাজার টাকার জন্য করেন নাই, বরং তাদের নীতি নৈতিকতা এবং সততার জন্য করেছেন। ফলত আমি মনে করি যে সবাই এখানে আছেন এরকম না, যারা সাংবাদিকতা সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন তারা সবাই এখানে আছেন এরকমটি নয়, বরং অনেকেই বাইরে আছেন, হয়তো দেখবেন পরবর্তীতে আমাদের কথা। আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই।
যারা এখানে আসেন নাই, এখানে তালিকাভুক্ত হওয়াটা গুরুত্বপূর্ণ না, আপনাদের যেই ত্যাগ এবং আপনাদের যেই সাহসিকতা, নৈতিকতা, এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং আপনারা আমাদের যে দীর্ঘ যে লড়াই, সামনে নতুন বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা, এটার আপনারা আমাদের সারথি। আপনাদের সবাইকে আমরা চাই, সাংবাদিকদের সাথে আমাদের কোনো অভ্যুত্থানের যারা ছিলেন বা যারা অনেকে আওয়ামী লীগের দালালিও করেছেন, তাদের সাথেও আমাদের কোনো বৈরিতা নেই। যদি সবাই মিলে আমরা একটা নতুন বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ, একটা গণতান্ত্রিক ন্যায্যতার বাংলাদেশ, সমতার বাংলাদেশ যদি করতে পারি, এবং আপনাদের সেই নৈতিক এবং সাহসী অবস্থান দেখতে পাই, আশা করি বাংলাদেশ ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন, মিডিয়া ভালো থাকবে, সাংবাদিকতা বাংলাদেশে ভালো করবে, এবং যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের যেই আকাঙ্ক্ষা ছিল, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটা সত্য হবে। সবাইকে ধন্যবাদ।